হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু গ্রোয়িং ইউর সায়েন্স নলেজ চ্যানেল। তোমরা এই চ্যানেলে প্রধানত ক্লাস 11-12 কেমিস্ট্রি এবং ক্লাস 9-10 ফিজিক্যাল সায়েন্সের সমস্ত ভিডিও আস্তে আস্তে পাবে। তো তোমরা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে যাতে সবার আগে তোমার কাছে ভিডিওটি পৌঁছে যায়। তো আজকে আমরা মেনলি পড়ব ক্লাস 11-এর দ্বিতীয় চ্যাপ্টার পরমাণুর গঠন বা অ্যাটমিক স্ট্রাকচার। এবং এই চ্যাপ্টারের শেষেই আমি জয়েন্টে তোমাদের আফটার 12 যে জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা হয় তার কিছু কোশ্চেন আমি দেবো, তোমরা কমেন্ট বক্সে সেগুলো উত্তর করে আমাকে জানাবে। যদি তোমরা না পারো আমি পরের ভিডিওতে সেগুলি করে দেওয়ার চেষ্টা করব। যাই হোক, অ্যাটমিক স্ট্রাকচার সম্পর্কে আমরা পড়ব, কিন্তু তার আগে আমাদের জানতে হবে অ্যাটমের ডেভেলপমেন্ট হলো কী করে, অর্থাৎ মানুষের মধ্যে অ্যাটম সম্পর্কে ধারণা কী করে জন্মালো। দেখো, আমরা এখন একবিংশ শতকে বাস করছি, আমরা এখন জানি যে প্রত্যেক পদার্থকে ভাঙা যায়। মানে আমি যদি একটা লোহার টুকরো নিই, তাহলে সেই লোহার টুকরোতে ভাঙতে ভাঙতে আমি এক সময় অ্যাটমিক লেভেলে পৌঁছাতে পারবো, এবং সেই অ্যাটমকেও যদি আমি আবার ফার্দার ভাঙি তাহলে প্রোটন, নিউট্রন, ইলেকট্রন ইত্যাদি কণিকা পাবো। কিন্তু প্রাচীনকালে তো মানুষের মধ্যে এই ধারণাই ছিল না। প্রাচীনকালে মানুষ কী ভাবতো? পদার্থকে একটা নিয়তাকার অংশ ভাবতো, মানে একটা লোহাকে একটা লোহাই ভাবতো। লোহাকে যে আরও ভাঙা যায় সে সম্পর্কে কোনো ধারণাই ছিল না। তো সর্বপ্রথম এই ধারণাটি কে দিয়েছিলেন? দুজন বিজ্ঞানী। একজন হচ্ছেন আমাদের ভারতীয় বিজ্ঞানী, যার নাম হচ্ছে কনাদ, ভারতীয় বিজ্ঞানী কনাদ, এবং একজন গ্রিক দার্শনিক। ভারতীয় এদেরকে বিজ্ঞানী বলা ঠিক হবে না, দার্শনিক বলাটাই ঠিক। ভারতীয় দার্শনিক কনাদ এবং গ্রিক দার্শনিক ডিমোক্রিটাস। গ্রিক দার্শনিক ডিমোক্রিটাস, এই দুজন একই সাথে বলেছিলেন যে না, পদার্থকে আরও ফার্দার ভাঙা যায়, এবং ভাঙতে ভাঙতে একসময় আমি একটা ছোট কণিকায় পৌঁছাবো যেটির নাম হচ্ছে পরমাণু। আমাদের কনাদ বলেছিলেন এটির নাম পরমাণু, এবং গ্রিক দার্শনিক ডিমোক্রিটাস বলেছিলেন এটির নাম হচ্ছে অ্যাটম। তো অ্যাটম সম্পর্কে মানুষের সেখানেই ধারণা প্রথম জন্মেছিল, কিন্তু তারা ফার্দার আর এরপর আগাতে পারেননি। এরপর অনেক বছর পর, মোটামুটি 1803 খ্রিস্টাব্দে বিজ্ঞানী জন ডাল্টনের নাম তোমরা অবশ্যই পড়েছো নিচু ক্লাসে। তিনি কয়েকটি তত্ত্ব দিয়েছিলেন, সেই তত্ত্বের ডিটেলস আমি যাব না, তাও আমি দু একটা বলে রাখি। যেমন কি তিনি কী বলেছিলেন? তিনি বলেছিলেন যে প্রত্যেক পদার্থ ক্ষুদ্র ক্ষুদ্র অবিভাজ্য কণার সমন্বয়ে গঠিত, তাই না? প্রত্যেক পদার্থ ক্ষুদ্র ক্ষুদ্র অবিভাজ্য কণার সমন্বয়ে গঠিত। কিন্তু আমরা পরবর্তীকালে দেখেছি যে না, পদার্থ পরমাণু অবিভাজ্য নয়, একে ফার্দার আরও ভাঙা যায়। তাহলে ডাল্টনের এই তত্ত্বটি সঠিক ছিল না। এবং তিনি আরও কি বলেছিলেন? তিনি বলেছিলেন যে একই মৌলের বিভিন্ন পরমাণুগুলি ওজন এবং রাসায়নিক ধর্মে একই রকম হয়, কিন্তু পরবর্তীকালে যখন আমাদের নিউট্রন আবিষ্কার হবে, নিউট্রনের পর যখন আমরা আইসোটোপ পাবো, কিন্তু আমরা দেখবো যে না, প্রত্যেক পদার্থের ওজন, আণবিক ভর ইত্যাদি একই রকম নয়। সুতরাং ডাল্টন তথ্য দেওয়ার চেষ্টা করেছিলেন অবশ্যই, কিন্তু তার সবগুলি সঠিক ছিল না। তো এরপর ঊনবিংশ শতকের শেষ দিকে একজন বিজ্ঞানী উইলিয়াম ক্রুকস, তিনি কি করলেন? তিনি এরকম একটা সেট আপ নিলেন, এরকম একটি টিউব নিলেন, এবং সেখানে এক প্রান্তে রাখলেন ক্যাথোডকে এবং আরেক প্রান্তে রাখলেন অ্যানোডকে, এবং এদেরকে এভাবে যুক্ত করলেন, এবং এখানে হাই ইলেকট্রিসিটি অ্যাপ্লাই করলেন, উচ্চ বিভব অ্যাপ্লাই করলেন, প্রায় 10,000 ভোল্ট, প্রায় 10,000 ভোল্ট কারেন্ট অ্যাপ্লাই করলেন। এবং আরও কি করলেন? এখানে একটা নব লাগালেন, এবং এর ভেতরে যে গ্যাসটা ছিল তার চাপকে 0.01 মিলিমিটার এইচজি, অর্থাৎ খুব কম চাপে তিনি এক্সপেরিমেন্টটা করলেন। আমাদের অ্যাকচুয়াল বায়ুমণ্ডলের চাপ কত? বায়ুমণ্ডলের চাপ হচ্ছে, আমরা জানি, 760 মিলিমিটার এইচজি, কিন্তু তিনি চাপটা করলেন 0.01 মিলিমিটার এইচজি। এই ভ্যাকুয়াম পাম্পের সাহায্যে তিনি চাপটা এই করেছিলেন। তো এটা করে তিনি কি দেখলেন? তিনি দেখলেন ক্যাথোড থেকে
তিনি দেখলেন ক্যাথোড থেকে অ্যানোডের দিকে এভাবে এক প্রকার অদৃশ্য আলোক রশ্মি যাচ্ছে এবং যখন সেটি অ্যানোডের ওপর পড়ছে তখন সেখানে সবুজ প্রতিপ্রভা সৃষ্টি করছে। এটা হচ্ছে ক্যাথোড, সি দিয়ে লিখছি আমি, এটা হচ্ছে অ্যানোড। যখন ক্যাথোড থেকে অ্যানোডের দিকে যাচ্ছে তখন সবুজ প্রতিপ্রভা সৃষ্টি করছে। তিনি এটুকুই দেখলেন এবং প্রাথমিকভাবে ক্যাথোড থেকে উৎপন্ন হয়েছে বলে তিনি রশ্মিটির নাম দিলেন ক্যাথোড রশ্মি। রশ্মিটির নাম দিলেন ক্যাথোড রশ্মি। এরপর বিজ্ঞানী জে টমসন এই রশ্মিটির উপর কয়েকটি পরীক্ষা নিরীক্ষা করলেন। কি দেখলেন এই রশ্মিটি গতিপথে যদি কোনো এরকম ফ্যান লাগানো হয়, মানে পাখা লাগানো হয়, তাহলে তিনি দেখলেন এই পাখাটিকে রশ্মিটি রোটেট করতে পারছে। তাহলে তিনি কি সিদ্ধান্ত আসতে পারেন এখান থেকে? যদি কেউ কাউকে রোটেট করতে পারে তাহলে আমরা কি বলতে পারি? নিশ্চয়ই বস্তুটি ভর আছে বস্তুটি। কারো যদি ভর না থাকতো তাহলে সে কাউকে রোটেট করতেই পারবে না। ভর নিশ্চয়ই আছে এবং তারই সাথে আমরা দেখছি এখান থেকে এখানে আসছে, মানে একটা সার্টেন বেগ আছে। সুতরাং আমরা কি বলতে পারি? রশ্মিটির ভরবেগ আছে। রশ্মিটির ভরবেগকে এমভি দিয়ে প্রকাশ করি আমরা, তাহলে রশ্মিটির ভরবেগ আছে, একটা সার্টেন ভরবেগ আছে। আরও দেখলেন যদি এই রশ্মি গতিপথে কোনো প্লেট না হয়, ধাতব প্লেট না হয়, সরু ধাতব প্লেট না হয়, তাহলে দেখা যাচ্ছে এই রশ্মিটি সেই প্লেটটাকে ভেদ করতে পারছে। রশ্মিটি প্লেটটাকে ভেদ করে যেতে পারছে। যদি ভেদ করতে পারে তাহলে কি বলা যায় এখান থেকে? যদি ভেদ করতে পারে তার মধ্যে নিশ্চয়ই ভরবেগ আছে। ভরবেগ যদি না করতো তাহলে ভেদ করতেই পারতো না, তাই না? তাহলে এখান থেকেও বলা যায় এর মধ্যে ভরবেগ আছে। এবং আরও কি দেখলেন যে এই ভেতরে যে গ্যাসটাকে নেওয়া হয়েছে সেটাকে যদি আমি হাইড্রোজেন নিই বা হিলিয়াম নিই, কোনো অসুবিধা নেই, যে কোনো গ্যাসেই এক্সপেরিমেন্টটা করা যাবে। এবং সবচেয়ে ভাইটাল যেটা থেকে কনক্লুশনে আসা যাবে, সেই জিনিসটি তিনি কি দেখলেন যে এই রশ্মিটি গতিপথে যদি কোনো পজিটিভ তড়িৎধর্মী কণা অ্যাপ্লাই করা হয় তাহলে তাকে অ্যাট্রাক্ট করছে, আকর্ষণ করছে। এবং যদি কোনো ঋণাত্মক তড়িৎধর্মী কণা অ্যাপ্লাই করা হয় তাহলে দেখা যাচ্ছে এই রশ্মিটি তাকে বিকর্ষণ করছে। এর মানে কি? দেখো আমরা কি জানি? পজিটিভ চার্জকে বিকর্ষণ করে। এটা হচ্ছে বিকর্ষণ সাইন। তোমরা কেমিস্ট্রিতে এটাই দেখবে পরবর্তীকালে। এটা হচ্ছে রিপালশন সাইন, এটা বিকর্ষণ সাইন। পজিটিভ চার্জকে বিকর্ষণ করে এবং নেগেটিভ চার্জ একইভাবে নেগেটিভ চার্জকে বিকর্ষণ করে এবং পজিটিভ নেগেটিভ বা নেগেটিভ পজিটিভ তাদের মধ্যে নিজেদেরকে অ্যাট্রাক্ট করে। তাহলে আমি কি বললাম শেষ পয়েন্টটা, যে এর গতিপথে যদি কোনো পজিটিভ তড়িৎধর্মী কণা অ্যাপ্লাই করা হয় তাহলে দেখা যাচ্ছে রশ্মিটি তাকে অ্যাট্রাক্ট করছে। তার মানে কি বলা যায়? যদি পজিটিভ চার্জধর্মী কণা তাকে অ্যাট্রাক্ট করে তার মানে রশ্মিটি নিশ্চয়ই নেগেটিভ কণার স্রোত না হলে তাকে অ্যাট্রাক্ট করতো না। যদি পজিটিভ কণার স্রোত হতো তাহলে তাকে রিপালশন করতো, ফিরিয়ে দিত। তাহলে এখান থেকে সিদ্ধান্তে এলেন জে টমসন যে এই রশ্মিটি অবশ্যই ঋণাত্মক কণার স্রোত, নেগেটিভ চার্জধর্মী কণার স্রোত। এবং পরবর্তীকালে বিজ্ঞানী স্টোনি এই কণাটির নাম দেন ইলেকট্রন। তো এইভাবে ইলেকট্রনের আবিষ্কারটা এইভাবে হলো। এই ইলেকট্রন সম্পর্কে দুটো জিনিস জানতে হবে তোমাদের। এক হচ্ছে ইলেকট্রনের চার্জ বা আধান। এটা এই চ্যাপ্টার শেষে যখন অঙ্ক করা হবে তখন এগুলো কাজে লাগবে। ইলেকট্রনের আধান কত? দুটো এককে বের করবো, সিজিএস আর এসআই। আমাদের একটাকে মনে রাখতে হবে, সিজিএস হচ্ছে 9 আমি আগে এসআইটা লিখি, এসআইটাই প্রচলিত, দুটোই প্রচলিত, এসআইটা বেশি পেপার হবে। এসআই হচ্ছে 9.11 ইন্টু 10⁻³ কেজি। এসআই ভরের একক হয় কেজি। আমি এখানে আধান
রিয়েলি সরি, আমি মাস অর্থাৎ ভরের কথা বলছি। ভর হচ্ছে এসআই 9.11 ইন্টু 10⁻³ কেজি। এসআই ভরের একক কেজি হয়, আমরা জানি এসআই ভরের একক কেজি। তো সিজিএসটা তোমরা নির্ণয় করে নিতে পারবে, কি জানি আমরা 1 কেজি সমান 1000 গ্রাম, তাই তো, এবং সিজিএসে ভরের একক গ্রামই হয়। তাহলে এটা 1000 গ্রাম মানে 10⁻³ গ্রাম, তাহলে এই ভ্যালুটা তো একই থাকলো 9.1, এটা এসআই 9.1 ইন্টু 9.11 ইন্টু 10⁻³ ইন্টু একটা 10⁻³ গুণ হবে এত গ্রাম, তাহলে 9.11। তোমরা ম্যাথামেটিক্সে জেনেছো যে সূচকের সময়, এটা সূচক অ্যাকচুয়ালি সূচকের সময় পাওয়ারে যোগ বিয়োগ হয়, তাহলে 10⁻28 এবং নেগেটিভ কেন, যেহেতু মাইনাস সাইনটা বড়, তাহলে এত গ্রাম, অর্থাৎ এটা সিজিএস এবং এটা এসআই। এভাবে তোমরা মনে রাখবে এটা। তো ইলেকট্রন সম্পর্কে এত কিছু, এবং এখানে E/m, এটা এমটা বেরোলো, এবং আমাদের যে আধানটা লিখেছিলাম আগে, চার্জ এটা মানে আধান, এটা তোমাদের মনে রাখতে হবে। এটা হচ্ছে 1.602 ইন্টু 10⁻⁻19 কুলম, 1.602 ইন্টু 10⁻⁻19 কুলম, এবং এটা হচ্ছে এসআই। সিজিএস হচ্ছে 4.8 ইন্টু 10⁻10 ইএসইউ, ঠিক আছে, 4.8 ইন্টু 10⁻10 ইএসইউ। আধান এটা এম দ্বারা প্রকাশ করা হয়, এবং এটা ই দ্বারা প্রকাশ করা হয়, এবং ভরটাকে এম দ্বারা প্রকাশ করা হয়। এবং তোমাদের এই মাস রেশিও m/e এর ভ্যালুটা কত হচ্ছে, এটা তোমরা আমাকে কমেন্ট করে জানাবে। m/e অর্থাৎ মাস বাই চার্জ, এর ভ্যালুটা কত হচ্ছে তোমরা এটা ইজিলি নির্ণয় করে নিতে পারবে। যদি সিজিএসে করো, সিজিএসে করলে দুটোই সিজিএসে বসাবে, যদি এসআই করো দুটোই এসআই বসাবে। সিজিএসে করলে এককটা কী হবে, দেখো সিজিএসে করলে এককটা হবে গ্রাম, তোমার আছে ওপরে গ্রাম আর নিচেতে ইএসইউ, এইটা একক হবে, অর্থাৎ গ্রাম পার ইএসইউ। এসআই করলে একটা কী হবে কেজি, আর নিচেতে কুলম, কেজি পার কুলম, এরকম একক হবে। যাই হোক, সেটা তোমরা নির্ণয় করে নেবে। নেক্সট দেখো, বিজ্ঞানীরা অলরেডি জেনেছিলেন যে পরমাণু নিস্তড়িত, অর্থাৎ পরমাণুর কোনো চার্জ নেই। তাহলে যদি তারা নেগেটিভ চার্জধর্মী কাউকে পেয়ে যায়, তাহলে ওভারঅল পরমাণুটা নিস্তড়িত হতে গেলে কী হতে হবে, নিশ্চয়ই কোনো পজিটিভ চার্জধর্মী কণাও থাকতে হবে, তবেই ওভারঅল চার্জ নিউট্রাল হয়ে কেটে কুটে, তাই না, তবেই তো কেটে কুটে ব্যালেন্স হয়ে 0 হবে, ওভারঅল পরমাণু নিস্তড়িত হবে। তাহলে নেগেটিভ চার্জধর্মী কণাকে তো অলরেডি পেয়ে গেছেন, ইলেকট্রনকে। তাহলে এখন নিশ্চয়ই বিজ্ঞানীদের মধ্যে ধারণা জন্মালো নিশ্চয়ই কোনো পজিটিভ চার্জধর্মী কণা ওখানে আছে, নয়তো গোটা পরমাণুটা নিস্তড়িত হতো না। তো এই লজিকেই এখানে সেট আপটা কেমন না হলো, একটু অন্যরকম সেট আপ না হলো। সেট আপটা এরকম নেওয়া হয়েছিল, এবং ক্যাথোডটা এখন নেওয়া হলো, ক্যাথোড এইটা ক্যাথোড, এটা হচ্ছে অ্যানোড। ক্যাথোডকে এখানে নেওয়া হলো এবং ক্যাথোডটাকে ছিদ্রযুক্ত করা হলো। করে কি দেখা গেল, ক্যাথোড থেকে অ্যানোডের দিকে যেমন রশ্মি যাচ্ছিল সেরকম তো যাচ্ছেই, সেটা যাচ্ছে এইদিকে যাচ্ছে। উল্টো যেটা দেখলো যে অ্যানোড থেকেও এক প্রকার রশ্মি ক্যাথোডের দিকে যাচ্ছে, এবং এই ছিদ্র করার ফলে সেইগুলো এখানে ধরা পড়ছে, এইগুলো এইচ প্লাস কেন লিখলাম আসছি, সেগুলো ধরা পড়ছে। বাকি কন্ডিশন সব একই করা হয়েছিল, অর্থাৎ গ্যাসটাকে কম, অর্থাৎ এক্সপেরিমেন্টটা কম চাপে করা হয়েছিল, গ্যাস রিমুভ করা হয়েছিল,
এবং আরও যেটা করা হয়েছিল যে ভোল্ট অ্যাপ্লাই করা হয়েছিল, উচ্চ ভোল্ট অ্যাপ্লাই করা হয়েছিল, এই সমস্ত কন্ডিশনগুলো করা হয়েছিল। তো এখানে ওরকম রশ্মিটি বিজ্ঞানীকে দেখেছিলেন, একটা বিজ্ঞানী গোল্ডস্টাইন দেখেছিলেন এবং তিনি এক্সপেরিমেন্ট করেছিলেন। এই রশ্মি গতিবেগ ওরকম ফ্যান দিয়েছিলেন আগের মতনই করে দেখেছিলেন, ফ্যানটাকে রোটেট করতে পারছে, তাহলে এরও নিশ্চয়ই ভরবেগ আছে। ওরকম ফটোগ্রাফির প্লেট নিয়েছিলেন, একটা সরু প্লেট দেখা যাচ্ছে তাকে ভেদ করতে পারছে, সুতরাং এখান থেকে বোঝা যাচ্ছে যে ভরবেগ আছে। এবং আরও যেটা দেখলেন যে ক্যাথোড রশ্মি থেকে যে রশ্মিটা বেরোচ্ছে তার বেগের থেকে অ্যানোড রশ্মির বেগ সবসময় কম। কেন কম, কারণ সেটা আমি বলছি একটু পর। তো এবং আরও যেটা ভাইটাল যেটা দেখলেন সেটা হচ্ছে ওখানে যেমন পজিটিভ চার্জ অ্যাপ্লাই করলে অ্যাট্রাক্ট করছিল, এখানে দেখা যাচ্ছে নেগেটিভ চার্জ অ্যাপ্লাই করলে অ্যাট্রাক্ট করছে। তাহলে নেগেটিভ চার্জ অ্যাপ্লাই করলে অ্যাট্রাক্ট যদি করে তাহলে রশ্মিটা নিশ্চয়ই পজিটিভ কণার স্রোত। তাহলে পজিটিভ কণার স্রোত হলে বিজ্ঞানী রাদারফোর্ড এটির নাম দিয়েছিলেন পরবর্তীকালে প্রোটন। এবং এটা পজিটিভ কণার স্রোত। তো এইভাবে প্রোটন আবিষ্কার হলো। এই যে প্লাস কেন লিখলাম, কারণ আমরা এখানে এর ভরটা দেখা যায় সাধারণত হাইড্রোজেন পরমাণু, হাইড্রোজেনের ভরের প্রায় সমান। প্রোটনের ভর দেখা যায় হাইড্রোজেনের ভরের প্রায় সমান, এই জন্য এটাকে H+ দিয়ে ডিনোট করা হয়। এবং তোমরা ক্লাস 9-এ অলরেডি জেনেছো এটা, যে প্রোটনকে সাধারণত H+ দিয়ে ডিনোট করা হয়। এবং আরও যেটা, যে এই বেগটা কেন এর বেগটা কেন কম, তার কারণ হচ্ছে প্রোটনের ভর ইলেকট্রনের ভরের থেকে অনেকটাই বেশি। যার ভর বেশি তার স্পিড নিশ্চয়ই কম হবে, তাই না? বাস্তব উদাহরণ তো তাই। যে বেশি ভারী সে কম স্পিডে দৌড়াবে, যে কম ভারী সে বেশি স্পিডে দৌড়াবে, এটা তো আমরা দেখেছি। তাহলে এর ভর যেহেতু, অর্থাৎ প্রোটনের ভর যেহেতু ইলেকট্রনের থেকে অনেক বেশি, তাই এর স্পিড কিন্তু ইলেকট্রনের স্পিডের থেকে অনেকটাই কম, এটাই কারণ। এবং এভাবে প্রোটন আবিষ্কার হলো। এইবার বিজ্ঞানীরা, আর কোনো নিউট্রন কিন্তু এখনো আবিষ্কার হয়নি, বিজ্ঞানীরা এখন ভেবেই নিল যে প্রোটন এবং ইলেকট্রনই এর ভেতরে, পরমাণুর ভিতরে আছে। দেখো প্রোটনকে কেন ধরতে পারলো, কারণ বিজ্ঞানীরা জেনেছিল ওভারঅল পরমাণুটা নিস্তড়িত। এবার আগে নেগেটিভ চার্জকে পেয়ে গেছে, তাহলে এখন নিস্তড়িত হতে গেলে নিশ্চয়ই একটা পজিটিভ চার্জ চাই, সেই জন্য এই লজিকে প্রোটনকে আবিষ্কার করতে পারলো। কিন্তু তোমরা এখন জানো যে নিউট্রন ইটসেলফ একটা নিস্তড়িত কণা, নিউট্রন একটা চার্জলেস স্পিসিস। তাহলে যদি চার্জলেস স্পিসিস হয় তাহলে এই লজিকে ওকে কিন্তু ডিসকভার করা যাবে না। এবং সেই জন্যই বিজ্ঞানীরা প্রায় প্রোটন ইলেকট্রন আবিষ্কারে প্রায় 30 বছর পর নিউট্রন আবিষ্কার করেছিলেন। এই কারণেই ধরতে পারেননি যে ভিতরে আরও একটি কণিকা আছে, ওটি অনেক পরে আবিষ্কার হয়েছে। নিউট্রন আবিষ্কার আমরা পরে দেখব। আপাতত প্রোটন এবং ইলেকট্রন আবিষ্কার হলো। এবার পরমাণু কীভাবে গঠিত, এবার সেই সম্পর্কে মডেল দেওয়া শুরু হলো। মডেল দিতে লাগলেন বিভিন্ন বিজ্ঞানীরা, বিভিন্ন মডেল দিলেন। প্রথম যিনি মডেল দিয়েছিলেন বিজ্ঞানী টমসন কি মডেল দিয়েছিলেন? টমসন এরকম একটা মডেল দিয়েছিলেন, এটাকে বলা হয় প্লাম পুডিং মডেল। পুডিং অর্থাৎ কেক, প্লাম পুডিং। তোমরা যে কেক দেখেছো, কেকের ওপর চেরিগুলো যেমন করে থাকে, ঠিক টমসন ওরকমই বলেছিলেন যে এই পজিটিভ চার্জটা, অর্থাৎ ওই কেকের পুরো অংশটা হচ্ছে পজিটিভ চার্জ এবং তাতে ওই চেরিগুলো হচ্ছে ইলেকট্রন। ঠিক এই জিনিসটাই বলেছিলেন এবং এটাকে হার্ট স্পেয়ার হিসেবে গণ্য করেছিলেন, হার্ট স্পেয়ার। তো বাস্তবে যদি এইভাবে থাকে তাহলে এত নেগেটিভ চার্জ পাশাপাশি থাকলে তাদের মধ্যে বিরাট বিকর্ষণ হবে। তাহলে বিকর্ষণ হলে পরমাণুটি স্থায়ী হবে না এবং এই কারণেই মডেলটাকে ডিসকার্ড করে দেওয়া হয়েছিল, মডেলটি স্থায়ী হয়নি। এর পরবর্তী যিনি এলেন বিজ্ঞানী রাদারফোর্ড একটি বিখ্যাত এক্সপেরিমেন্ট করলেন, যেটি অলরেডি তোমরা পড়েছো ক্লাস 9-এ। গোল্ড প্লেটের সোনার পাত নিলেন এবং সেখান থেকে আলফা রশ্মির একটা এক্সপেরিমেন্ট করলেন। সেট আপটা কেমন ছিল দেখো, আমি দেখাচ্ছি।
এখানে আলফা কণার সোর্স নিলেন, আলফা কণা নিলেন, এখানে আলফা রশ্মির সোর্স নিলেন, এখানে আলফা রে, এখানে আলফা রে নিলেন এবং এখানে ছিদ্রযুক্ত একটা লেডের পাত্র, লেডের পাত্র রাখলেন এবং এখানে গোল্ড প্লেটটি রাখলেন। গোল্ড প্লেটটি খুব সরু, খুব কম বেধযুক্ত, প্রায় 0.0004 মিলিমিটার, বা এটাতে লেখা যায় 10⁻⁻⁴ মিলিমিটার, অর্থাৎ খুবই পাতলা ধাতব পাত নিয়েছিলেন, সোনার পাত নিয়েছিলেন। সোনা কেন নিয়েছিলেন? সোনায় ৭৯টি প্রোটন আছে, অনেক প্রোটন থাকার ফলে একটা সুবিধা হয়, সেটা আমি আলোচনা করব পরে। এবং এখানে জিঙ্ক সালফাইড ZnS একটি স্ক্রিন নিয়েছিলেন। কি দেখলেন যেটা এই জিনিসটি তিনি দেখলেন, লক্ষ্য করলেন যে বেশিরভাগ আলফা কণা ধাতব পাত, সোনার পাত ভেদ করে চলে আসছে এবং এখানে যে স্ক্রিন আছে সেখানে তিনি ধরতে পারছেন সেটাকে। বেশিরভাগ আলফা কণা, দু একটি আলফা কণা, প্রায় 10,000-এর মধ্যে একটা দুটো আলফা কণা 90 ডিগ্রি বা তার বেশি কোণে বিচ্যুত হচ্ছে, এবং 20,000-টির মধ্যে প্রায় 20,000-টির মধ্যে একটি আলফা কণা যে পথে এসেছিল ঠিক সেই পথে ফেরত যাচ্ছে, অর্থাৎ 180 যদি এইভাবে যায় ঠিক এইভাবে ফেরত আসছে। তো তার মানে কি সিদ্ধান্ত আসা যায় এখান থেকে? তার আগে একটা কথা বলি, আলফা রশ্মি মানে হচ্ছে সেটি পজিটিভ কণার স্রোত, আলফা রশ্মি হচ্ছে পজিটিভ কণার স্রোত। তো এখান থেকে যখন বেশিরভাগ বেরিয়ে যাচ্ছে তখন কি বলতে পারি আমরা, যদি আমি এখান থেকে আমি গুলি করি এবং যদি সব গুলি যদি বেরিয়ে যায় তাহলে কি বলতে পারি? সমস্ত জায়গা ফাঁকা আছে, তাই না? যদি সমস্ত জায়গা ফাঁকা না থাকতো, কোথাও আমার আটকাতো গুলিটা। এবং তিনি আরও দেখলেন বেরিয়ে যাচ্ছে এবং সোনার প্লেটে গায়ে কিন্তু কোনো ছিদ্র করছে না। যদি আমার গুলিটা বেরিয়েও যায় তাহলে নিশ্চয়ই যেখান দিয়ে বেরোবে সেখানে একটা ছিদ্র হওয়ার কথা, কিন্তু কোনো ছিদ্র করছে না, তাহলে আমি বলতে পারি সমস্ত জায়গাটা ফাঁকা আছে। সুতরাং এখান থেকেও বলা যায় যে পরমাণু বেশিরভাগ স্থানই ফাঁকা। এটি প্রথম কনক্লুশন, যে পরমাণুর বেশিরভাগ স্থান ফাঁকা। এইটাই একটা প্রথম কনক্লুশন ড্র করলেন যে পরমাণুর বেশিরভাগ স্থান ফাঁকা। আর কি দেখলেন? দু একটি আলফা কণা, প্রায় 10,000টার মধ্যে একটা দুটো দেখছেন যে পথে যাচ্ছে, ঠিক যে পথে 90 ডিগ্রি বা তার বেশি কোণে বিচ্যুত হচ্ছে, এবং 20,000টির মধ্যে একটি যে পথে যাচ্ছে সেই পথে ফিরে আসছে। তো আমরা কি জানি? আলফা রশ্মি পজিটিভ কণার স্রোত। এবার দেখো 90 ডিগ্রি বা তার বেশি কোণে বিচ্যুত হচ্ছে মানে কি? এই যাচ্ছিল আলফা রশ্মি, এইভাবে বেঁকে যাচ্ছে মানে কি? যদি অ্যাট্রাকশন হতো তাহলে বেঁকতো না, দাঁড়িয়ে থাকতো, তাই না? অ্যাট্রাকশন হলে তো বেঁকতো না, অ্যাট্রাকশন হলে এখানে অ্যাট্রাক্ট করে যেত, এখানে বেঁকতো না। রিপালশন হচ্ছে বলেই বেঁকছে। তো রিপালশন হচ্ছে মানে কি? কেন্দ্রে নিশ্চয়ই এখানে যে ওকে ফেরাচ্ছে সে নিশ্চয়ই পজিটিভ কণার স্রোত, কারণ পজিটিভ আলফা রশ্মিও পজিটিভ এবং যে বিকর্ষণ করছে সেও নিশ্চয়ই পজিটিভ বিকর্ষণ হয়, তাহলে কিন্তু বিকর্ষণ হতো না। সুতরাং এখান থেকে বোঝা গেল যে কেন্দ্রের মধ্যে কি আছে? কেন্দ্রের মধ্যে যে পজিটিভ চার্জধর্মী কণা, অর্থাৎ যাকে আমরা পেয়েছি প্রোটন, সে আছে। এবং 20,000টির মধ্যে একটি যেহেতু ফেরত আসছে, অর্থাৎ খুব নগণ্য পরিমাণ কণা একটা আমার ফেরত আসছে, বেশিরভাগ কণাই বেরিয়ে যাচ্ছে, খুব নগণ্য পরিমাণ একটা কণা, 20,000টির মধ্যে একটি, সংখ্যাটা খুবই কম, একটি কণা যেহেতু ফেরত আসছে, সেহেতু বলা যায় যে পরমাণুর সমস্ত ভরটা ওই স্থানে কেন্দ্রীভূত আছে বলেই ফেরত আসছে, একদম স্ট্রিক্টলি ফেরত আসছে, স্ট্রিক্টলি বিকর্ষণ হচ্ছে ওখানে, মানে পুরো একদম পজিটিভ বিকর্ষণ হয়ে যে পথে যাচ্ছিল সেই পথে ফেরত আসছে, এবং ওখানেই সমস্ত ভরটা কেন্দ্রীভূত থাকে পরমাণুর, এবং ওই স্থানটাকে পরবর্তীকালে নাম দেওয়া হয়েছিল নিউক্লিয়াস। এখনও অবধি এটাই জানে যে নিউক্লিয়াসে শুধুমাত্র প্রোটন থাকে, এখনও অবধি নিউট্রনকে কিন্তু ধারণা করতে পারেনি। তো এইভাবে
নিউক্লিয়াস সম্পর্কে মানুষের ধারণা জাগলো। বিজ্ঞানী রাদারফোর্ড সর্বপ্রথম নিউক্লিয়াস সম্পর্কে ধারণা দিয়েছিলেন। এরপর তিনি মডেল দেওয়ার চেষ্টা করেছিলেন যে পরমাণু কীভাবে থাকে। এটা আশা করি বোঝা গেছে সবার। যদি কারো বুঝতে অসুবিধা হয় নিচে কমেন্ট বক্সে জানাবে, আমি পরে ভিডিওতে আরেকবার এক্সপ্লেন করে দেওয়ার চেষ্টা করব। তো এরপর রাদারফোর্ড মডেল দিয়েছিলেন। মডেলের দুটি অংশ ছিল তার। একটি ছিল নিউক্লিয়াস। এখনও শুধু নিউক্লিয়াসে পজিটিভ চার্জ মানে প্রোটন আছে এটুকুই জানে, নিউট্রন আছে এখনও জানে না। এবং একটি হচ্ছে বহির্ভূত অঞ্চল এবং সেখানে ইলেকট্রন ঘুরছে এটুকুই জানতো। এবং ইলেকট্রন এদিক বরাবর কুলম্বিয়ান ফোর্স অফ অ্যাট্রাকশন, কুলম্বের আকর্ষণ বল, কুলম্বের আকর্ষণ বল এই দিক বরাবর ক্রিয়া করছে এবং এই দিক বরাবর ক্রিয়া করছে অপকেন্দ্র বল। এই দুটো বল সমান এবং বিপরীতমুখী, এই জন্য ইলেকট্রনটা একটা নির্দিষ্ট জায়গায় স্থির থাকছে। তিনি এইটাই মডেল দিয়েছিলেন। এই মডেলটাই ছিল এবং তার মডেলটাও সঠিক ছিল না, তার মডেলে কয়েকটি ত্রুটি ছিল। সেই ত্রুটিগুলি কী কী তিনি বলেছিলেন না, এটা ম্যাক্সওয়েলের তড়িৎচুম্বকীয় তত্ত্ব অনুযায়ী আমরা জানি যে কোনো বৃত্তীয় পথে ইলেকট্রন ঘোরার সময় ক্রমাগত তড়িৎচুম্বকীয় তরঙ্গ বিকিরণ করে। তাহলে ইলেকট্রনটা যদি তড়িৎচুম্বকীয় তরঙ্গ বিকিরণ করে, এই তড়িৎচুম্বকীয় তরঙ্গ মানে কি এক প্রকার শক্তি, এনার্জি লিবারেট করছে। এবার যদি এনার্জি লিবারেট করে, এনার্জি কন্টিনিউ যদি এক জায়গা থেকে প্রকৃতিতে মুক্ত হয়ে যায়, সোর্সের তো কোনো জায়গা নেই, সোর্স তো হচ্ছে না কোথাও থেকে, কন্টিনিউ যদি মুক্ত হয় তাহলে একসময় এনার্জি শেষ হবে। এনার্জি শেষ হয়ে গেলে এই নেগেটিভ চার্জ, ভিতরে আছে পজিটিভ চার্জ, তাহলে ওর এখানে নিজেকে ধরে রাখার আর কোনো নিজের উপর নিজের আর কোনো কন্ট্রোল থাকবে না। তাহলে এক সময় পজিটিভের আকর্ষণে গিয়ে লাফিয়ে পড়বে। এইভাবে পজিটিভ থাকলো এবং নেগেটিভ চার্জ ঘুরতে ঘুরতে এক সময় এর উপর লাফিয়ে পড়বে। তো যদি লাফিয়ে পড়ে তাহলে মডেলটা স্থায়ী হলো না, কারণ আমরা জানি পরমাণু স্থায়ী। যদি এইভাবে ঘুরতে ঘুরতে এক সময় এখানে লাফিয়ে পড়ে তাহলে পরমাণু মডেলটা ডিস্ট্রয় হয়ে গেল। সেই জন্য তার কিন্তু এই তত্ত্বটা সঠিক নয়। এবং তিনি আরও কি বলেছিলেন, তিনি বলেছিলেন যে এখান থেকে যখন আমরা বর্ণালী পাবো তখন নিরবিচ্ছিন্ন বর্ণালী পাবো। তিনি বলেছিলেন যে এটা নিরবিচ্ছিন্ন বর্ণালী মানে কি, আমি যদি এর উপর একটা তুলি টেনে দিই কোনো ভাগ থাকবে না, একদম এখানে যে দাগগুলো পাওয়া যাচ্ছে এই দাগগুলো থাকবে না। তুলি টেনে দিলে যেমন হয় একটা পটি পড়ে যাবে, একটাই পটি পড়ে যাবে এবং পুরো মসৃণ একটা পটি পড়বে, সেরকম নিরবিচ্ছিন্ন বর্ণালী পাবো। সেটাই রাদারফোর্ড বলেছিলেন। কিন্তু বাস্তবে দেখা যায় আমরা রেখা বর্ণালী পাচ্ছি। তোমরা এটা দেখেছো, তোমরা প্রিজমে সাদা আলোর রশ্মি ভাঙার কথাটা পড়েছো, বর্ণালী পড়েছো। কী হয়েছিল ওখানে, একটা প্রিজম ছিল, সাদা আলো এসে 7টা ভাগে ভাগ হয়ে যাচ্ছিল। ছবিটা ঠিকঠাক তো হলো না, ঠিক আছে। 7টা ভাগে ভাগ হয়ে যাচ্ছিল, ভিপজিওর এটা কি। তো এখানে আমরা কি পাচ্ছিলাম, সাতটা আলাদা আলাদা ডিফারেন্ট কালার পাচ্ছিলাম, যেটাকে ভিপজিওর, অর্থাৎ আমরা 7টা আলাদা আলাদা পটি পাচ্ছিলাম। এর জন্য একটা পটি, এর জন্য একটা পটি, এর জন্য একটা পটি, অর্থাৎ আমরা পাচ্ছিলাম বর্তমানে রেখা বর্ণালী পাই, কিন্তু রাদারফোর্ড বলেছিলেন নিরবিচ্ছিন্ন বর্ণালী। সুতরাং ওই তথ্যটাও তার সঠিক নয়। বর্ণালী আবার ডিটেলসে পড়াবো, তখন আলোচনা হবে। এবং তিনি আরও একটা জিনিস বলেছিলেন, বর্তমানে আমরা জানি কোনো পরমাণু বা অণু ত্রিমাত্রিক, 3Dতে থাকে, 3D, কিন্তু রাদারফোর্ড বা এরপরে যে আসবেন বোর, তারা বলেছিলেন পরমাণু 2D, দ্বিমাত্রিক। সুতরাং তাদের এই তত্ত্বটাও ভুল ছিল। যাই হোক, ওই অবস্থায় দাঁড়িয়ে, ওই স্টেজে দাঁড়িয়ে তারা অনেক কিছুই ব্যাখ্যা দিতে পেরেছেন। তো আজকের ভিডিওটা মোটামুটি এই অবধি। পরবর্তীকাল আগামী বা তার দু এক দিনের মধ্যে আমি নিউট্রন আবিষ্কার থেকে স্টার্ট করব এবং এরপরে ওয়েভ এবং
বোর্ড আপলোড করার চেষ্টা করব, বোর্ডের বিভিন্ন মডেল এবং সেখান থেকে নানা সমীকরণ ড্র করব। তো এই পার্টের শেষে তোমাদের কয়েকটি কোশ্চেন আমি দিচ্ছি, কোশ্চেনগুলি তোমরা করার চেষ্টা করবে এবং কমেন্ট বক্সে উত্তর করে জানাবে। দেখো, এটি এমসিকিউ, এগুলো নিটে এসেছিলো, এটা আইআইটিতে এসেছিলো। প্রথমে যেটা দিচ্ছি যে কোশ্চেনটা তোমরা লিখে নাও, যে পাতলা ধাতব পাতের ওপর পাতলা ধাতব পাতের ওপর আলফা কণা ফেললে, আলফা কণা ফেললে অধিকাংশ আলফা কণা পাত ভেদ করে সোজা নির্গত হয়। সোজা নির্গত হয়। কারণ কি? চারটা অপশন আছে, এর কারণ কি? অপশনগুলো আমি লিখছি। দেখো, প্রথম অপশন দিয়েছে যে আলফা কণা পজিটিভ চার্জযুক্ত, আলফা কণা পজিটিভ চার্জযুক্ত। 2 নম্বর অপশন দিয়েছে আলফা কণাগুলি উচ্চ বেগযুক্ত। 3 নম্বর দিয়েছে পরমাণুর অধিকাংশ স্থান ফাঁকা। পরমাণুর অধিকাংশ স্থান ফাঁকা। এবং 4 নম্বর দিয়েছে 4 নম্বর দিয়েছে ইলেকট্রনের চেয়ে আলফা কণা বেশি ভারী। ইলেকট্রনের চেয়ে আলফা কণা বেশি ভারী। কোশ্চেনটা তোমরা টুকে নাও এবং এটার উত্তর তোমরা আমাকে জানাবে কমেন্ট বক্সে। আর একটি কোশ্চেন দেখো, এটা আইআইটিতে এসেছিল, আইআইটি কোশ্চেন এটা। আইআইটি দেখো, এটি নিটে এসেছিল, কোন একটি বছর নিতে এসেছিল। বলেছে রাদারফোর্ডের আলফা কণার বিচ্ছুরণ পরীক্ষায় রাদারফোর্ডের আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষা নিচের কোনটির সাথে সম্পর্কযুক্ত? নিচের কোনটির সাথে সম্পর্কযুক্ত?
দেখো 4টে অপশন দিয়েছে। 1 নম্বর দিয়েছে নিউক্লিয়াস, নিউক্লিয়াস। 2 নম্বর দিয়েছে পরমাণু, 3 নম্বর দিয়েছে ইলেকট্রন, এবং 4 নম্বর দিয়েছে নিউট্রন। এটা নিটে এসেছিল, তো তোমরা এই দুটো কোশ্চেন উত্তর করে আমাকে জানাবে। ব্যাস, আজকে এই অবধি। আমরা পরবর্তী ভিডিওতে আবার এর পরের পার্ট থেকে শুরু করবো, নিউট্রন আবিষ্কার থেকে। এবং আমি ক্লাস 9-এর ভিডিও খুব তাড়াতাড়ি আপলোড করার চেষ্টা করব। তো দেখা হবে তোমাদের সাথে আবার পরের ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।